আহ্বান জানিয়েছেন যে আপনারা আসুন, আলোচনা করা যেতেই পারে, কিন্তু এসে কি বলবেন? এমন বাজেট পেশ করা হয়েছে, প্রতিবাদ করার সেখানে কোনো স্থান নেই, বিরোধিতা করার কোনো স্থান নেই। তাই সাংবাদিক সম্মেলন করে বলছেন যে দিশাহীন বাজেট, এই বাজেট জনবিরোধী বাজেট, সিদ্ধান্তগুলো হোক। প্রধান বিরোধী দলের অনুপস্থিতি বজায় রেখে শুক্রবার সম্পন্ন হল বিধানসভার বাজেট অধিবেশনের ষষ্ঠ দিন। কংগ্রেস বিধায়করা এদিন বিরোধী বেঞ্চের কামান সামাল দিলেও কার্যত একতরফা ট্রেজারি বেঞ্চের আধিপত্য চলে অধিবেশনে। অন্যান্য দিনের মতো এদিন বিধানসভার রীতি অনুযায়ী শুরু হয় কার্যপ্রণালী। প্রশ্নোত্তর পর্বের পরে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ও খরচের উপর হয় আলোচনা। ট্রেজারি বেঞ্চের পাশাপাশি আলোচনায় সুযোগ দেওয়া হয় উপস্থিত বিরোধী বেঞ্চ তথা কংগ্রেস বিধায়কদের। যদিও এদিনের অধিবেশনে বেশ কয়েকজন বিরোধী বেঞ্চের তরফে সিপিএম এর অনুপস্থিতির বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়, যার প্রেক্ষাপটে নীরব ভূমিকা পালন করেন অধ্যক্ষ তথা ট্রেজারি বেঞ্চ। এদিন বাজেট নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি বক্তব্য রাখতে গিয়ে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে জনকল্যাণকর বাজেটের বিশেষ অংশই প্রস্তাবিত বাজেট বলে অভিব্যক্তি প্রকাশ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গড়ার লক্ষ্যকে সামনে রেখে একের পর এক যে পদক্ষেপ গ্রহণ করছে তার বাস্তবিক প্রকাশ ঘটানো হয়েছে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কর্তৃক উত্থাপিত 2025-26 বাজেটে। মুখ্যমন্ত্রী বাজেটের সমর্থনে দীর্ঘ 1 ঘণ্টা বক্তব্য রাখেন, যার প্রেক্ষাপটে পয়েন্ট অফ অর্ডার আনার চেষ্টা করেন বিরোধী বিধায়ক সুদীপ রায় বর্মন। যদিও সুদীপ রায় বর্মনের আনা পয়েন্ট অফ অর্ডারকে উপেক্ষা করে হয় অধ্যক্ষের তরফে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি গত 1 ফেব্রুয়ারি 2025 সংসদে যে জনমুখী অভূতপূর্ব কেন্দ্রীয় বাজেট উনি পেশ করেছেন, তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী সীতারামনজি মহোদয়কে এই সভা থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের পিছনে চলছেন, কিন্তু দেখা যায় যে শূন্যে কোথায় চলে এসছে, নোটার সাথে ওরা কম্পিটিশন করছে। আর 2023 বিধানসভার ইলেকশনে এমন একটা অবস্থা হয়েছিল, এই জুটি যে করেছিল কত রকমের ক্যালকুলেশন আমাদের কানে আসতো, এইবার কোথায় যাবে মুখ্যমন্ত্রীর থেকে আরম্ভ করে সবাইকে ফেলবে। কিন্তু সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে আমরা আবার দ্বিতীয়বারের জন্য বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাজেট সম্পর্কে যে ধারণা আমার আগে কিন্তু ছিল না, বাজেট সম্পর্ক জানতে হবে সেই বিষয়টাই পড়াশোনার কারণে বুঝতে পারছি যে বাজেটটা কি। আমরা যে কোনো বাজেট যে কোনো দেশেই হোক রাজ্যেরই হোক, একটা বছরের জন্য তার সুনির্দিষ্ট যে অর্থনৈতিক পরিকল্পনা, আনুমানিক যে রাজস্ব আদায়, তার আয় ও ব্যয় সুস্পষ্ট রূপরেখা, এটা হচ্ছে বাজেট। তাছাড়া বাজেট শুধু বাজেট হলে হবে না, তার একটা নির্দেশ বাজেটে নির্দেশিত হয় নাগরিকের কল্যাণের বিভিন্ন সেক্টরে, বিশেষ করে সেগুলো কিন্তু দেওয়া হয়। তাতে করে স্বাস্থ্য, শিক্ষা, নারী ক্ষমতা, সামাজিক নিরাপত্তা, সামাজিক পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়। সেটাকে বলে রিসোর্স অ্যালোকেশন। এটাও কিন্তু তার মানে কায়দা জানা উচিত। তার জন্য যদি এক্সপার্টাইজ যদি সেইভাবে না ইউজ করা যায়, তাহলে কিন্তু বাজেটের সম্পূর্ণতা আসে। ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, আমি বাজেট করলাম কিন্তু আগের বছর দেখা গেল আমেরিকান কান্ট্রি হয়েছে, শ্রীলঙ্কার মতো, তাহলে তো লাভ হবে না। এমন একটা জিনিস করতে হবে যাতে আগামী দিন তার ইকোনমিক যে গ্রোথ সেটা যেন বাড়ে, সেটাও আমরা দেখতে পাবো। জিএসডি বা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট বা পার ক্যাপিটা ইনকাম, সেটা বলছিলেন না, ভুল বলছিলেন না, আমি ধরুন অনেক সময় যাই হোক। তো এই যে পার ক্যাপিটা ইনকাম বা জিএসডি, সেটা যখন দেখা যায় অনেকটা ইনক্রিজ হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের বাজেট প্রপারলি লাগছে। আরেকটা বিষয়, 6টা বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে, ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট।
বাজেটে যে সামাজিক কর্মসূচি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পরিকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার, তার উপরও কিন্তু এইবারে বাজেটে জোর দেওয়া হয়েছে। ফিসক্যাল রেসপন্সিবিলিটি, এই বাজেটে আমরা দেখতে পেয়েছি ফিসক্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা বাড়িতেও কিন্তু আমাদের ঘরেও যদি ফিনান্সিয়াল যদি ডিসিপ্লিন না থাকে তাহলে এই বাজেট কোন অবস্থায় আমরা সামনে দিয়ে এগিয়ে নিতে পারবো, সেটা এবারের বাজেটে আমরা দেখতে পাইছি। অর্থাৎ যে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য, সেটা কিন্তু রাখতে হবে। আমি আয় করলাম, ব্যয় করলাম বেশি, তাহলে হবে না। 100 টাকা আয় করে আমি যদি 200 টাকা আমি ব্যয় করি, সেটাকে অত্যন্ত সুন্দরভাবে এবারে বাজেট আমরা দেখলাম। সেটাকে বলে ফিনান্সিয়াল ডিসিপ্লিন, রেভিনিউ প্ল্যানিং, রাজস্ব পরিকল্পনা। এখানে আমাদের থেকে বুঝতে হবে আমরা কোথা থেকে আমার ট্যাক্স আসতে পারে, নন ট্যাক্সেও কোথা থেকে আমাদের মানে আয় আসতে পারে, এবং তার কৌশল যে বিতরণ, সেটার মধ্যে রেভিনিউ প্ল্যানিং। এছাড়া বাজেটের উপর সাধারণ আলোচনা করেন ট্রেজারি বেঞ্চের অন্যান্য সদস্যরা। সিপিএম বিধায়কদের অনুপস্থিতির সুযোগে কংগ্রেস বিধায়কদের একতরফা নীরব দর্শক হিসেবে বসিয়ে রেখে চলে ট্রেজারি বেঞ্চের আলোচনা। ট্রেজারি বেঞ্চের সদস্যরা স্বাভাবিকভাবেই বাজেটের সপক্ষে লম্বা চওড়া ভাষণ রাখেন অধিবেশনে। ব্যতিক্রমী হিসাবে কিছুটা বক্তব্য রাখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বাজেটকে পূর্ণাঙ্গ সমর্থন জানিয়ে উত্থাপিত বাজেটের আত্মনির্ভর ত্রিপুরা গড়ার বাজেট বলে অভিমত ব্যক্ত করেন তিনি। মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য চলাকালীন পয়েন্ট অফ অর্ডারের দাবি তোলেন বিরোধী বেঞ্চের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।